And I like China, and I like President Xi a lot. I think he's ডলারের আধিপত্য ধ্বংসের প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে, ফলে বাণিজ্য যুদ্ধের মাধ্যমে একঘরে হচ্ছে আমেরিকা। চীনা বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা শুল্ক যুদ্ধ বাণিজ্যিক লেনদেনে ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে একটি বিস্তৃত বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। সাংহাইয়ের ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটি সেন্টার ফর রাশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ জেং রুনিউ এক বিশ্লেষণে বলেছেন, আমেরিকার শুল্কযুদ্ধ বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে আমেরিকান ডলারের অবস্থানকে দুর্বল করবে এবং ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। রুনিউয়ের মতে, শুল্কযুদ্ধ জোরদার হওয়ার প্রেক্ষাপটে আমেরিকান ডলারের আধিপত্য নিয়ে উদ্বিগ্ন দেশগুলোর জন্য ঐক্য জোটের সুযোগ তৈরি হয়েছে। এসব দেশ ডলারের আধিপত্য কমাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে চীন, রাশিয়া এবং ব্রিক্স গ্রুপের অন্য দেশগুলোর মধ্যে ডলারকে বাদ দিয়ে লেনদেন করার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন সহজতর হবে। চীনা বিশেষজ্ঞ জয়দিও বলেন, ডলারকে বাণিজ্যিক লেনদেন থেকে ঝেঁটিয়ে ডলারকে বিদায় করার পরিকল্পনা বাস্তবায়নের এটাই উপযুক্ত সময়। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক ব্যারি আইকেন গ্রিনো এক নিবন্ধনে লিখেছেন, ডলারের বিশ্বব্যাপী আধিপত্যের অবসান প্রত্যাশার চেয়েও তাড়াতাড়ি ঘটে যেতে পারে। তিনি আরও বলেন, আমেরিকা তার মিত্রদের পরিত্যাগ করছে এমন বক্তব্য যদি প্রতিষ্ঠা লাভ করে তাহলে ডলারের বৈশ্বিক অবস্থান অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ইরানের অর্থনৈতিক বিশেষজ্ঞ আব্দুল মাজিদ শেখি ডলারের আধিপত্য হ্রাসের সম্পর্কে আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার আস্থা হারানোর সাথে সাথে ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়া তীব্রতর হবে। তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্পের নীতির মাধ্যমে আমেরিকা নিজের উপর নিজেই নিষেধাজ্ঞা আরোপ করে ফেলেছে। এর পরিণতি হল তাদের মুদ্রার আধিপত্য হ্রাস। ডয়েচে ব্যাংকের মুদ্রা গবেষণা বিভাগের প্রধান জর্জ সারাভলোস বলেছেন, এরই মধ্যে ক্ষতি হয়ে গেছে। বিশ্ব বাজার এখন রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের কাঠামোগত আকর্ষণ পুনর্মূল্যায়ন করছে এবং ডলারের আধিপত্য দ্রুতই কমে যেতে পারে। অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ মনে করেন, ডলারের পতন কেবল অর্থনৈতিক বিষয় নয়, এটা রাজনৈতিকও। আমেরিকা বিচ্ছিন্নবাদী নীতির তীব্রতর হওয়ার সাথে সাথে এটি আরও ত্বরান্বিত হতে পারে। কয়েক মাস আগে রাশিয়ার কাজানে ব্রিক্সের সম্মেলন হয়েছে। ব্রিক্সের 10 সদস্য দেশের মোট 35টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিয়েছে। সম্মেলনে ব্রিক্সের সদস্য দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে ব্রিক্সের নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্য অনেকখানি খর্ব করবে বলে দাবি করা হচ্ছে। বিশ্বের সবথেকে শক্তিধর অর্থনীতি মালিক আমেরিকার অর্থনীতির আধিপত্য বিস্তারের প্রভাবশালী হাতিয়ার হল আমেরিকান ডলার। 1947 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর মাধ্যমে এই হাতিয়ারের জাল বিস্তার শুরু হয়েছিল। ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের পরিবর্তে আমেরিকান ডলারকে বিশ্বের যাবতীয় আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, মুদ্রা বিনিময় এবং অর্থ লেনদেনের সবথেকে গ্রহণযোগ্য ও বহুল ব্যবহৃত মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমেরিকার একক গ্যারান্টির ভিত্তিতে $25 এক আউন্স সোনার দাম নির্ধারণ এবং স্থিতিশীল রাখার মাধ্যমে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম চালু করেছিল IMF। 1972 সাল পর্যন্ত IMF এর ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম কাজ করলেও বিংশ শতাব্দীর 60-এর দশকের শেষের দিকে ডলার সংকট বা সোনার সংকটের সময় ব্যবস্থাটি ভেঙে পড়ে। সোনার দাম ওই সময় হু হু করে বাড়তে বাড়তে এক আউন্স $300 ছাড়িয়ে গেলে আমেরিকা ডলারের দাম স্থিতিশীল রাখার দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করে। এর ফলে IMF এর ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম ভেস্তে যায়। এর পরিবর্তে চালু হয় ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। এই ব্যবস্থায় সোনার দাম এবং বিভিন্ন দেশের মুদ্রা বৈশ্বিক দাম নির্ধারণ আন্তর্জাতিক বাজারের উপর ছেড়ে দেওয়া হয়। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমের কারণে ক্রমে সারা বিশ্বে পরম শক্তিশালী হয়ে ওঠে মুদ্রা বেচাকেনা বাজার। তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে আন্তর্জাতিক মুদ্রা বাজারের দক্ষতা আকাশচুম্বী হয়ে পড়ছে ক্রমশই। বিশ্বের মুদ্রা বাজারে 1972 সাল থেকে সাম্রাজ্যবাদী আধিপত্য বহাল রেখেছে আমেরিকা। সাম্রাজ্যবাদকে রুশ বিপ্লবের স্থপতি ভ্লাদিমির লেনিন অভিহিত করেছিলেন পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। রাজনৈতিক অর্থনীতির তত্ত্বের সাম্রাজ্যবাদের তাত্ত্বিক নাম হল স্টেট মনোপলি ক্যাপিটালিজম বা রাষ্ট্রীয় একচেটিয়া পুঁজিবাদ। একচেটিয়া পুঁজিবাদ শক্তি সঞ্চয়ে এক পর্যায়ে যখন রাষ্ট্রীয় উপর নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করে তখন রাষ্ট্রগুলো ওই একচেটিয়া পুঁজিবাদী সাথে দেশ দখলের জন্য যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হয়। সাম্রাজ্যবাদী দখলদারি নিয়ে কারাকারি করতে গিয়ে মানবজাতিকে দুটি বিশ্বযুদ্ধ উপহার দিয়েছে সাম্রাজ্যবাদী অধিকারী দেশগুলো। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা এবং রাশিয়া ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় সবথেকে বেশি উপনিবেশের মালিক।
যাদের তুলনায় জার্মানির উপনিবেশ ছিল অনেক কম। কারণ জার্মানি 1870 সালে যখন একত্রীকরণের মাধ্যমে একক দেশ হিসেবে গঠিত হয়েছিল, তখন পুরনো ঔপনিবেশিক শক্তিগুলো বিশ্বের বেশিরভাগ উপনিবেশের উপর নিজেদের দখলদারিত্ব পাকাপোক্ত করে ফেলেছিল এবং উপনিবেশগুলো ভাগবাটোয়ারা প্রায় সম্পন্ন করে ফেলেছিল। নিজেদের মধ্যে ভাগে আফ্রিকার উপনিবেশগুলোর ভাগবাটোয়ারা বাড়ানোর জন্য জার্মানি 1886 সালে বার্লিন কনফারেন্সের আয়োজন করলেও তারা সফল হতে পারেনি ব্রিটেন এবং ফ্রান্সের যৌথ কূটচালের কারণে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে জার্মানির ওই অবস্থানের পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু 1918 সালে তাদের শোচনীয় পরাজয় ওই উদ্দেশ্যকে ভণ্ডুল করে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জার্মানিকে যুদ্ধের ক্ষতিপূরণের যে অপমানজনক বোধরা ভার্সাই চুক্তির মাধ্যমে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটাই জার্মান জাতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। এই যুদ্ধে বিশ্বের জনগণ প্রায় 5 কোটি মানুষের প্রাণহানি সহ যে ভয়াবহ ধ্বংসলীলার সম্মুখীন হয়েছিল, তার ফলে উপনিবেশিক কাঠামো পরিত্যাগ করার প্রয়োজনীয়তা অনুভব করেছিল বলে মনে করা হলেও প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে সাম্রাজ্যবাদ শুধু রূপ এবং কৌশল পরিবর্তন করেছে। প্রকৃতপক্ষে সাম্রাজ্যবাদ এখনও বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির প্রধান নিয়ামক হিসেবে অটুট রয়ে গেছে। তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশ 1945 থেকে 75 পর্বে সরাসরি ঔপনিবেশিক দখলদারিত্ব থেকে ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও সাম্রাজ্যবাদী রাজনৈতিক আধিপত্য এবং অর্থনৈতিক পরনির্ভরতার এক অবিচ্ছেদ্য জালে এখন পর্যন্ত আটকা পড়েছে। বিশ্ব সাম্রাজ্যবাদের এই আধিপত্য পরনির্ভরতার জালে সবথেকে ক্ষমতাধর অধিপতির ভূমিকা পালন করছে আমেরিকা। আমেরিকা রপ্তানি আয় আমদানি ব্যয়ের চেয়ে প্রতি বছর অনেক কম হওয়ায় তাদের ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেনের ভারসাম্য চলতি হিসেবে নিয়মিতভাবে ঘাটতি সৃষ্টি করছে। অন্য কোনো দেশ এরকম ঘাটতিতে বললে ওই দেশের মুদ্রা বৈশ্বিক মানে ধস নামত, কিন্তু আমেরিকা এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম। তাদের মুদ্রার ডলার যেহেতু বিশ্বের বেশিরভাগ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রধান অংশ, তাই কোনো দেশেই চায় না ডলারের বৈদেশিক মানে ধস নামুক। উদাহরণস্বরূপ হিসেবে চীনের ব্যাপারটা উল্লেখ করা যেতে পারে। চীন এখন বিশ্বের সবথেকে বড় বৈদেশিক মুদ্রা রিজার্ভের মালিক হওয়া সত্ত্বেও তারা নিজেদের মুদ্রাকে ডলারের সঙ্গে একটা স্থিতির সম্পর্কে বজায় রাখতে চায়। নয়তো একদিকে তাদের কাছে ডলারের যে বিশাল মজুত রয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে তাদের রপ্তানি পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা ক্ষুণ্ণ হবে। বিশ্বের সবথেকে বেশি ঋণগ্রস্ত দেশ হয়েও আমেরিকা এখনও বিশ্বের অর্থনীতির আধিপত্য অক্ষুণ্ণ রাখার সমর্থ হচ্ছে আমেরিকান ডলারের এই একক আধিপত্যের কারণেই। তাই ডলারের ধস নামলে আমেরিকার পুরো সিস্টেমেই ধসে যাবে। প্রিয় দর্শক, ডলারের এই আধিপত্য আরও কতদিন থাকতে পারে বলে আপনি মনে করেন? এই সিস্টেমে ধস নামলে পৃথিবী কোন দিকে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রভাব সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।